আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের এই যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে, এই টেস্ট পেপারের ভূগোলের পেজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ থেকে মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের সাজেশন আমরা আপলোড করেছি। এই পেজ থেকেই আমরা এবিটি এর টেস্ট পেপারের ভূগোলের সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেব। তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে দেখবে তোমাদের এই এবিটি এর টেস্ট পেপারের যে কোনো সাবজেক্টের নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাই চলো আজকে আমি প্রদীপ স্যার তোমাদেরকে ভূগোলের পেজগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদেরকে আমাদের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে, আজকেই বেরিয়েছে, এই টেস্ট পেপারের 41 নম্বর পেজটি কমপ্লিট করে দেব। দেখো, প্রথমেই ছিল এমসিকিউ, তার একের দাগে ছিল আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, গয়েরটা হবে বালিয়াড়ি। তারপর দেখো দুইয়ের দাগে রয়েছে ইনসেল বার্চ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকৃতির ঢিবিতে পরিণত হলে তখন তাকে বলবো ক্যাসেল কপিজ, অর্থাৎ কয়ের অপশানটি হবে। তারপর দেখো রয়েছে তিনের দাগে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিম বায়ু, অর্থাৎ কয়ের অপশানটি হবে। তারপর দেখো রয়েছে চারের দাগে 3/4 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো ঘয়ের অপশানটি হবে। তারপর দেখো রয়েছে পাঁচের দাগে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম, এটি হবে মৌসুমী স্রোত। তারপর দেখো রয়েছে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ কয়ের অপশানটি হবে। এরপর দেখো রয়েছে ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয় বা উৎপত্তি ঘটে। তারপর দেখো রয়েছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা যুক্ত রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ রাজ্যটি 3টে দেশের সঙ্গে কিন্তু তার বাউন্ডারি ভাগ করেছে। তারপর দেখো রয়েছে 9 দাগে রয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হলো কোলেরু, অর্থাৎ কয়ের অপশানটি হবে। তারপর দেখো রয়েছে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। তারপর দেখো রয়েছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলো চাষে। তারপর দেখো রয়েছে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র হলো ভিলাই, অর্থাৎ গয়ের অপশানটি হবে। তারপরে দেখো 13 দাগে রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো কেরালা। তারপর 14 দাগের কোশ্চেনটি ছিল র্যাডার হলো একটি সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর, অর্থাৎ ক্ষয়ের অপশানটি হবে। ছিল শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন ছিল অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটি হবে অশুদ্ধ, কারণ এই দুটো স্রোতের মিলিত স্রোত আগুলহা স্রোত। তারপর দেখো স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি, এটি হবে শুদ্ধ। তারপর রয়েছে দেখো চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটি হবে শুদ্ধ। তারপর দেখো উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটি হবে মিথ্যা, কারণ উপগ্রহ চিত্রের স্কেল উচ্চতা অনুযায়ী হেরফের করে। শূন্যস্থান পূরণ। তার প্রথম কোশ্চেন ছিল প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত, এটির উত্তর হবে শর্টস। তারপর দেখো দুইয়ের দিকে ছিল গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত, এটি হবে হারমাট্টান। তারপর দেখো রয়েছে 3 দাগে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, এটি হবে দীর্ঘ তরঙ্গরূপে। তারপর রয়েছে দেখো মরাকোটাল হয় ড্যাশ তিথিতে, এটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তারপর রয়েছে দেখো 5 দাগে রয়েছে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলা হয়, এটি হবে ই বর্জ্য বা ইলেকট্রনিক্স ওয়েস্ট। তারপর রয়েছে দেখো ধান উৎপাদনে ভারতে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, এটি হবে পশ্চিমবঙ্গ। আর যদি বলতো হেক্টর প্রতি উৎপাদনে তখন হতো পাঞ্জাব। তারপর দেখো উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, এটি হবে NRSA সংস্থা। এক কথায় উত্তর ছিল। এর প্রথম প্রশ্নটা ছিল দেখো বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি, এটি হবে আন্টার্কটিকার ওয়ালকট। তারপর দেখো রয়েছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত, এটি তোমরা সকলেই জানো, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। তারপর রয়েছে দেখো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বায়ুর ওপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে, এটি হবে শিশির। তারপর দেখো রয়েছে একটি কঠিন সংক্রামক বর্জ্য পদার্থের উদাহরণ দাও, এটি তোমরা লিখবে ইঞ্জেকশনের সিরিঞ্জ,
বা ব্লেড বা কাঁচি বা রক্তমাখা ব্যান্ডেজ, যে কোনো একটা লিখতে পারো। তারপর দেখো রয়েছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে। এটি আমার মনে হয় যে রেন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলেছে, তাহলে তখন কিন্তু উত্তর হবে তোমার রেন ওয়াটার হারভেস্টিংয়ের দিক দিয়ে প্রথম যে রাজ্য নিয়েছিল সেটি হলো তামিলনাড়ু। আর যদি বলে যে জল ধরো জল ভরো এই ধরনের একটা প্রকল্প যদি বলে, তখন তো তোমরা করবে এটা পশ্চিমবঙ্গ। যাই হোক, তোমরা এটা করবে যে রেন ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে প্রথম নেওয়া হয়েছিল, তখন হবে কিন্তু তামিলনাড়ু। যাই হোক, এটা যদি তোমরা অন্য কিছু ভেবে থাকো বা এর উত্তর যদি তোমাদের মনে হয় অন্য কিছু হবে, তোমরা একটু বলতে পারো, আমি কারেকশান করে নেব। তবে আমার মনে হচ্ছে এটা রেন ওয়াটার হারভেস্টিংয়ের কথাই বলছে। যাই হোক, তারপর দেখো রয়েছে যে শস্য জুন জুলাই মাসে বপন করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে? এটি হবে খারিফ শস্য। তারপর দেখো রয়েছে কুমায়ুন হিমালয়ের হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এটি হবে তাল। তারপর রয়েছে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এটি হবে প্ল্যাঙ্কটন। রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক, আমি প্রত্যেকটি প্রশ্ন হাতে টুকেছি তাই সময় লেগেছে। দেখো বারখান ছিল, এটি হবে বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণপাত হবে ইয়াস। আর কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে পুসা। সিটি অফ জয় হবে কলকাতা। যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, এবং তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো। বিদ্যাসাগর স্টাডি সেন্টার তোমাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।